জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগকে তিনি ফেরাবেনি। আর বাংলাদেশ আওয়ামী লীগ ফিরলে বঙ্গবন্ধু হত্যার যে রায় হয়েছে সেই রায় তিনি বাস্তবায়ন করবেন। তিনি যাতে তা না করতে পারেন 2004-এর 21 আগস্ট গ্রেনেড হামলা করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়। সেখান থেকে তিনি বেঁচে যান। দেন বিশ্ব মোড়লদের -2 ফর্মুলার কারণে 1/11 সরকার, তার বিপরীতে আবারও বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর করা এবং যুদ্ধাপরাধীদের বিচার এবং বিচারের রায় কার্যকর করার যে অঙ্গীকার তিনি নির্বাচনী ম্যানিফেস্টোতে ঘোষণা করেছিলেন, সেই প্রক্রিয়াতে বাংলাদেশের তরুণ প্রজন্ম কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সহ 14 দলীয় জোটকে ল্যান্ডস্লাইড ভিক্টরি দেয়, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশ আওয়ামী লীগ পায়। অর্থাৎ 75-এর নির্বাচনের পরে 2008-এ 2009-এ প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবার একক সংখ্যাগরিষ্ঠতা পেল। বাংলাদেশ আওয়ামী লীগ যখন একক সংখ্যাগরিষ্ঠতা পায় তখন বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়। আবার বাংলাদেশ আওয়ামী লীগ যখন একক সংখ্যাগরিষ্ঠতা পায় তখন বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয় এবং যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয় এবং 2014-র নির্বাচনের ভেতর দিয়ে আবারও ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হয়। এরপরে 2009, 2014, 2018 এবং 2024 অনেকেই বলে যে এই নির্বাচনগুলো আওয়ামী লীগ এইভাবে জয়ী না হলেও হতো, কিন্তু এইবার নির্বাচনে 2026-এর নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা হয়েছে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু 2018-র নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণ করেছিল, আর 2024-এর নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, কারণ 2018-র নির্বাচন পরবর্তী সময় থেকে 2024-এর নির্বাচন এবং নির্বাচন পরবর্তী জুনের 30 তারিখের পর থেকে 1 জুলাইয়ের যে আন্দোলন, এটি পুরোটা একটা ষড়যন্ত্র এবং এটি ছিল রেজিম চেঞ্জের পলিটিক্স। তার মানে 2018-তে বিএনপি নির্বাচন করে যখন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে তখন তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয় এবং সেই ক্ষমতার সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে তারা যুক্ত করে যুদ্ধাপরাধী মৌলবাদী শক্তিকে এবং আন্তর্জাতিক মোড়লদেরকে, তাদেরকে যারা 1971-এ বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান এবং চীন, এরা সম্মিলিতভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরায়। সুতরাং কোন ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখবার কোন সুযোগ কিন্তু নেই। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের জয়, 71-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র হওয়া, স্বাধীন দেশ হওয়া, পাকিস্তানপন্থীরা পরাজিত হওয়ার প্রতিশোধ 1975 থেকে 96 পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে একরকম নিষিদ্ধ করেই রাখা, ইতিহাস বিকৃতি ঘটানো, আবারও ক্ষমতায় আসা, 2001-এ ষড়যন্ত্র করে ক্ষমতায় সরিয়ে দেওয়া এবং 2001 থেকে 2006-এ অসংখ্য বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীকে কিন্তু নির্বিচারে হত্যা করা হয়েছে। অপারেশন ক্লিন হার্ট নামে একটি অপারেশন পরিচালনা করে খালেদা জিয়া। 1975-এ বঙ্গবন্ধু হত্যার জন্য যেমন সামরিক বাহিনীকে ইনডেমনিটি দেওয়া হয়েছিল, ঠিক একই রকম ভাবে 2001 থেকে 2006, 2002-এ যে অপারেশন ক্লিন হার্ট হয় খালেদা জিয়ার সরকারের সময়, সেই অপারেশন ক্লিন হার্টেরও কিন্তু ইনডেমনিটি দেওয়া হয়েছিল। এবং ওই সময় সারা বাংলাদেশের জেলা উপজেলার নেতাকর্মীদেরকে সেনাবাহিনী অ্যারেস্ট করে পিটিয়ে মেরে ফেলেছে এবং মেরে ফেলার পরে বলেছে যে হার্ট অ্যাটাকে মারা গেছে, যেই কারণে কিন্তু ওটার নাম দেওয়া হয়েছিল অপারেশন ক্লিন হার্ট। 71-এর 25শে মার্চ অপারেশন সার্চলাইট, 2002-এর অক্টোবরে অপারেশন ক্লিন হার্ট। এগুলো নাম এবং চরিত্র প্রত্যেকটা কিন্তু একে অপরের সঙ্গে সম্পৃক্ত এবং একই সূত্রে গাঁথা। সুতরাং যারা বলে যে বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র ঘুরে ফিরে বাংলাদেশের ইতিহাসের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে, তারা জানেই না যে বাংলাদেশ আওয়ামী লীগ না হলে মুক্তিযুদ্ধ এই শব্দটাই আসতো না
এবং মুক্তিযুদ্ধ শব্দটা না আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। আর মুক্তিযুদ্ধের চেতনা নামক একটি শব্দের যদি বাংলাদেশের রাজনীতিতে পুনঃস্থাপন করা না হতো 1991-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে, তাহলে বাংলাদেশে কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসতো না। এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকলে কাদের জন্য এটি থ্রেট হয় তা কিন্তু 24-এর 5 আগস্টের পরে আবারও প্রমাণিত হয়েছে। তারা সামনে এনেছিল ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস ব্যর্থতায় পর্যবসিত হলে ডক্টর ইউনূসের বিরোধিতা দেখিয়ে আনা হয় হচ্ছে বিএনপিকে। বিএনপি ডক্টর ইউনূসের জারি করা অধ্যাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, বিএনপি এসে সেটাকে আইন করে। আপনার এই প্রশ্নটি যে দর্শক করেছে 17 বছরে কেন সেনাবাহিনীকে ঠিক করা গেল না, এই প্রসঙ্গে বলবো আপনার প্রশ্নের ভেতরেই আশা করি এই প্রশ্নটা থাকা উচিত। এই যে আমরা যদি কোনোভাবে সূত্রগুলো না মেলাতে পারি, জীবন কিংবা একটি জীবনযাপন কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রকৃতিগতভাবে আমরা মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি, আমাদের মৃত্যু হবে, আমরা মাটিতে মিশে যাব, আবার আমাদের পরের প্রজন্ম আবারও মাতৃগর্ভ থেকে জন্ম নেবে। এবং এই যে মাতৃগর্ভ জন্মের ইতিহাস যদি কেউ ভুলে যায়, কেউ যদি যেই মায়ের নাড়ি ছেঁড়া তার যে জন্মের ইতিহাস, সেই ইতিহাস যদি ভুলে যায়, মায়ের গর্ভে 9 মাস কিভাবে সে বেড়ে উঠেছে সেই ঘটনা যদি সে মনে না রাখে, তাহলে সে মাকে শ্রদ্ধা করতে পারবে না। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি আমরা ধারণ না করি, তাহলে আমরা কিন্তু বাংলাদেশ নামক এই যে রাষ্ট্র, আমাদের মা, তাকে আমরা শ্রদ্ধা করতে পারবো না। যে কারণে বারবার আমাদেরকে ইতিহাসের কাছে ফিরে যেতে হয় এবং ইতিহাসের ডটগুলো মিলিয়ে প্রত্যেকটা সময়ের সাথে প্রাসঙ্গিক থেকে আন্দোলনের প্রেক্ষাপট করতে হয়। 17 বছরে কেন সেনাবাহিনীকে ঠিক করা গেল না? বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে একমাত্র সেনাবাহিনী যারা জনগণের পক্ষে যুদ্ধ করে একটি সেনাবাহিনী গঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অধীনে একটি সামরিক বাহিনী গঠন করা হয়, জেনারেল ওসমানীকে সামরিক বাহিনীর প্রধান করে। মুজিবনগর সরকারের নেতৃত্বে তারা যুদ্ধটা করে, সেক্টর কমান্ডাররা সব সামরিক অফিসার। 1975-এর 15 আগস্টের ঘটনার সঙ্গে এই মুক্তিযোদ্ধা সামরিক বাহিনীর অফিসাররাই কিন্তু জড়িত। এবং জিয়াউর রহমানের 1971 সালের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আসে কিন্তু ওই সময়ের ঘটনা নিয়ে। যেমন মুজিবনগর সরকারের একটি গোপন নথিতে পাওয়া যায়, যখন নাকি মুক্তিযুদ্ধ চলছিল, খন্দকার মোশতাক পাকিস্তান কনফেডারেশন গঠনের জন্য লন্ডনে যাবে এরকম একটি প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাইল মুভ করে পাঠায় তাজউদ্দিন আহমেদের কাছে অনুমোদনের জন্য। তাজউদ্দিন আহমেদ দেখতে পায় যে খন্দকার মোশতাক লন্ডনে যেতে যাচ্ছে, কারণ সে পাকিস্তান কনফেডারেশন গঠন করবে। তার মানে পাকিস্তান কনফেডারেশন যদি মুক্তিযুদ্ধকালীন গঠিত হয়ে যেত, তাহলে কিন্তু মুজিবনগর সরকার বলে আর কিছু থাকতো না এবং মুক্তিযুদ্ধটা হয়ে যেত একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, অর্থাৎ আরেকটি বেলুচিস্তান হতো। তাহলে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে মানুষটি মুজিবনগর সরকারের ভেতরে থেকে ষড়যন্ত্র করেছিল, সেই মানুষটি ছিল খন্দকার মোশতাক। এবং সেই ফাইলে খন্দকার মোশতাকের ভ্রমণ সহযোগী হিসেবে যেই নামটি ছিল, সেই নামটি ছিল কিন্তু জিয়াউর রহমানের, মেজর জিয়ার, Z4Z সেক্টর কমান্ডার। অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ই কিন্তু মেজর জিয়া এবং খন্দকার মোশতাকের ভেতরে যোগাযোগ ছিল। এটি একটি প্রমাণিত সত্য, দালিলিক প্রমাণ। আবার মেজর ডালিম এবং কর্নেল রশিদ, যারা মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানে ছিল, যখন নাকি ক্র্যাকডাউন হয়, পাকিস্তানে যে সকল সামরিক অফিসাররা ছিল তাদের বেশিরভাগকে কিন্তু পাকিস্তানেই রেখে দেওয়া হয়, তাদেরকে কিন্তু বাংলাদেশে আসতে দেওয়া হয়নি, মানে পূর্ব পাকিস্তানে আসতে দেওয়া হয়নি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। তারা পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে দেশে ফিরে আসে, তাদেরকে রিপ্যাট্রিয়েটিক বলা হয়, অর্থাৎ তারা রিপ্যাট্রিয়েট করে বাংলাদেশের
সামরিক বাহিনীতে। এরশাদ তার ভেতরে অন্যতম অফিসার ছিল। এরশাদ কিন্তু মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি ছিল, কিন্তু মেজর ডালিম এবং কর্নেল রশিদ এরা কিন্তু পাকিস্তানে ছিল, এবং তারা ট্রেনে করে, তাদের নিজেদের কথায়, মেজর ডালিমের সাক্ষাৎকারে আছে, কর্নেল রশিদের সাক্ষাৎকারে আছে, মুক্তিযুদ্ধ শুরু হলে তারা ট্রেনে করে করাচি থেকে দিল্লি এসে পৌঁছায়। দিল্লিতে বর্ডারে তাদেরকে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে আটক করে, এবং সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তরে। তাদের ব্যাপারে গোয়েন্দা দপ্তর বিভিন্ন রকম তদন্ত করে, তারপরে মুজিবনগর সরকারের কাছে কিন্তু এই দুইজনকে হস্তান্তর করে। এবং জিয়াউর রহমান যেহেতু একটি রিজার্ভ ফোর্স ছিল, কলকাতাতেই একটি বাংলোতে তিনি থাকতেন, তার সঙ্গে ওই সময় দুইজন অফিসার দেখা করত, মেজর ডালিম এবং কর্নেল রশিদ। তার মানে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে তারাই জড়িত যারা ৭১ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান কর্তৃক প্রেরিত গুপ্তচর ডালিম এবং কর্নেল রশিদ, এবং পাকিস্তান কনফেডারেশনের পক্ষে কাজ করা খন্দকার মোশতাক এবং জিয়াউর রহমান। এই শক্তি ধারাবাহিকভাবে আজকে পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় আছে। ৭৫ যেমন এক খন্দকার মোশতাক, আজকের 2024 5 আগস্টেও কিন্তু অনেক খন্দকার মোশতাকের নাম কিন্তু আসতে শুরু করেছে। 1971 জিয়াউর রহমান, মেজর ডালিম কিংবা কর্নেল রশিদ 2024-এও জেনারেল ওয়াকার সহ অসংখ্য সামরিক অফিসার, এমনকি গুপ্ত স্নাইপারদের নামও কিন্তু আসতেছে। সুতরাং এই যে ৭১ যেই প্রসঙ্গে ছিলাম, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যেই সামরিক বাহিনী গঠিত হয়েছে, ৭৫-এর 15 আগস্টের ভেতর দিয়ে বাংলাদেশে সেই সামরিক বাহিনী কিন্তু জনগণের বিপক্ষে অবস্থান নিল, এবং জিয়াউর রহমান ওই সময়ে 5,000-এর অধিক সামরিক বাহিনীর লোককে হত্যা করেছে, মুক্তিযোদ্ধা অফিসারদেরকে হত্যা করেছে। এরশাদ ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধার অফিসার যারা ছিল তাদেরকে কিন্তু রিটায়ারমেন্টে পাঠিয়েছে, এবং জিয়াউর রহমানকে হত্যা করেছিল যে জেনারেল মঞ্জুর, সেও কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা। একজন বীর মুক্তিযোদ্ধা একজন সেনাবাহিনীর প্রধানকে, সামরিক বাহিনীর প্রধানকে এবং সেনা শাসককে হত্যা করে। এই হত্যাকাণ্ড অরাজনৈতিক ভাবে দেখবার কোনো সুযোগ কিন্তু নেই। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা এবং মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকা এবং ৭৫-এর 15 আগস্টের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, সেই কারণে একজন মুক্তিযোদ্ধা কিন্তু তাকে হত্যা করে। 19৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে মুজিব বাহিনী গঠন হয়, ৭১-এ সরকার, ৭২-এর সরকার গঠনের পর যে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, সেই রক্ষী বাহিনী কিন্তু গঠন করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষে সেবামূলক একটি শক্তি হিসেবে, কারণ রক্ষী বাহিনী তারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু সেনাবাহিনীতে সেই যে সময় থেকে ৭২-এ রক্ষী বাহিনী গঠন হওয়ার পর থেকে সেই যে প্রচার চালানো হয়েছে যে বঙ্গবন্ধু সেনাবাহিনীর বিপরীতে রক্ষী বাহিনী গঠন করেছে, এবং জাসদের গণবাহিনী গঠন, এটিও কিন্তু সেই প্রচারণারই অংশ। রক্ষী বাহিনীর সঙ্গে গণবাহিনীর বিরোধিতা, এবং গণবাহিনীও গঠন হয়েছিল রক্ষী বাহিনীর বিরুদ্ধে। এই যে একটি ন্যারেটিভ সেনাবাহিনীর ভেতরে ছিল, সেনাবাহিনীর জন্য শেখ হাসিনার সরকার যা করেছে তা কিন্তু বাংলাদেশের কোন সরকার, সামরিক শাসকরাও করেনি, অন্য কোন সামরিক পৃষ্ঠপোষকতার সরকারও করেনি। সেনাপ্রধান জেনারেল শফিকের একটা জেনারেল শফির একটা কি বলে আপনার টক শো ইতিমধ্যে কিন্তু অনেকবার আমরা শুনেছি, ফেসবুকে ভাইরাল আছে। জেনারেল শফি হচ্ছে জেনারেল ওয়াকারের ঠিক আগের সেনাপ্রধান। তিনি বলেছেন স্পষ্ট করে যে শেখ হাসিনা হচ্ছে জওয়ানদের জন্য প্রথমে 2 বেলা ভাতের ব্যবস্থা করেন। শেখ হাসিনা হচ্ছে প্রথম যিনি জওয়ানদের জন্য প্রথম 2 বেলা আমিষের ব্যবস্থা করেন। কিভাবে? আগে জওয়ানরা
একবেলা ভাত খেত, একবেলা রুটি খেত। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 96-তে দরবারে গিয়েছে ঢাকা সেনানিবাসে, ওইখানে সিপাহীরা হাত তুলে দাঁড়িয়ে বলেছে আমাদেরকে 2 বেলার ভাতের ব্যবস্থা করো। শেখ হাসিনা তো জানেন নাকি, তিনি সে বলে সেনা প্রধানকে জিজ্ঞেস করেন যে এটা কি হয়েছে, কেন ওরা 2 বেলা ভাতের কথা বলছে। বলে যে না, আমাদের রেশনিং এমন যে আমরা 2 বেলা ভাত দিতে পারি না, 1 বেলা ভাত দিয়ে 1 বেলা রুটি দিই। শেখ হাসিনা ওখানে ঘোষণা করে আসলেন আজকে থেকে জওয়ানরা 2 বেলা ভাত খাবে, 2 বেলা ভাতের ব্যবস্থা হলো। পরের বছর তিনি গেলেন আবার দরবারে, সেখানে বলা হলো আমাদের 2 বেলা আমিষের ব্যবস্থা করা হোক, অর্থাৎ 1 বেলাতে সবজি দেয়া হতো, আরেক বেলাতে দেয়া হতো মাছ অথবা মাংস। শেখ হাসিনা আমিষের ব্যবস্থা। আগমনটা বাস্তব সত্য 5ই আগস্টে আবার আমরা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনী সেই 75-এর পরে আওয়ামী লীগ এত বছর ক্ষমতা থাকা সত্ত্বেও সেনা, মোল্লা, মিলিটারি, আমেরিকা 3টে কোনোদিন আওয়ামী লীগের প্রতি কিন্তু 16 বছরের একটি ব্যর্থতার দায় বাংলাদেশ আওয়ামী লীগ অস্বীকার করতে পারবে না। যেমন সেনাবাহিনীতে যে রিক্রুট অফিসাররা, যারা নাকি 2024-এ 5 আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত হলো, শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ালো, সরকারের নিষেধাজ্ঞা অমান্য, সরকারের নির্দেশ অমান্য করে জনগণের বিপক্ষে দাঁড়ালো, স্নাইপার ব্যবহার করলো, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে 5 আগস্টের পরে হত্যা করলো, সেই সামরিক অফিসারদের নিয়োগ কি ওই 16 বছরের মধ্যে হয়েছে না? তাহলে নিয়োগ প্রক্রিয়ায় যদি সেই জায়গাটি থাকতো যে যারা বাংলাদেশের ইতিহাসকে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যারা মৌলবাদের বিরুদ্ধে না, যারা জঙ্গিবাদের বিরুদ্ধে না, তারা সেনাবাহিনীতে ঢোকার তো কোনো সুযোগই নেই। কিন্তু এই যে জঙ্গিবাদের পক্ষে, এই যে আজকে এয়ারফোর্সে জঙ্গি পাওয়া যাচ্ছে, এই যে সেনাবাহিনীর ভেতরে জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, এই যে সেনাবাহিনীর নিজস্ব স্থাপনা বঙ্গবন্ধুর ভাস্কর্য এই বিজয় সরণিতে, সেটি সেনা কর্মকর্তারাই ভাঙছে, জওয়ানরাই ভাঙছে। এই যে একটি বাহিনী যারা 16 বছরে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারা কিভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে যায়, তারা কিভাবে মৌলবাদের পক্ষে যায়, তারা কিভাবে ইসলামিস্ট হয়ে ওঠে, সেই প্রশ্নটি। আমি একটা ঘটনা বলি। আমাকে একজন মানুষ যারা এই সেনাবাহিনী প্রধান এবং তার যে স্ত্রী, যিনি আর কি, যাকে আমরা চিনি, এই দুজন যখন প্রেম করছিল তখনকার ঘটনায় ওই ব্যক্তিটা আমাদেরকে বলেছেন যে ওকে তো শিবিরের ছেলে জানতাম আমরা, শিবিরের ছেলে কিভাবে আওয়ামী পরিবারের একটা মেয়ের সাথে প্রেম করতেছে, আমি অবাক হয়ে গেলাম ওই সময়কার ঘটনা। তো ওই সময়কে একটা মানুষ যাকে চিনতো, আওয়ামী লীগ তাকে চিনলো না কেন? আমি বলছি যে দেখেন, সেনা যেমন এখন কি বলে, ডক্টর ইউনূসের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ছিল না? হ্যাঁ। আচ্ছা, খলিলুর রহমান আমেরিকান এজেন্ট, আজকে সে বাংলাদেশ বিরোধী চুক্তি যা আছে সবকিছু সে করছে, এবং হয়ে গেল, তারপরে এই যে নিরাপত্তা চুক্তি হয়ে গেল। আচ্ছা, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রেখে আওয়ামী লীগ সরকারের এই খলিলুর রহমানটা কে ছিল? আওয়ামী লীগ সরকারের এই খলিলুর রহমান কিন্তু ছিল জেনারেল তারেক সিদ্দিকী। সামরিক কর্মকর্তাদের নিয়োগ, সামরিক কর্মকর্তাদের প্রমোশন, সামরিক কর্মকর্তাদের যা যা কিছু সবকিছু তিনি করতেন। তিনি কে? তিনি শেখ রেহানার দেবর। এবং আজকে এসে যেই সকল মির্জাফরদের নাম আসতেছে, যে সকল খন্দকার মোশতাকদের নাম আসতেছে, তার ভেতরে তো জেনারেল তারেক সিদ্দিকীর নাম আছে। অথচ মুক্তিযুদ্ধের পক্ষের অনেক সামরিক অফিসার যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় প্রমোশন পায় নাই, আফটার মেজর সমস্ত প্রমোশন কিন্তু আর্মিতে তার বোর্ড নির্ধারণ করে, এবং বোর্ড নির্ধারণ করে তাদের রাজনৈতিক পরিচয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। তাহলে আর্মি বোর্ড কিভাবে মেজরের পরে লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, মেজর জেনারেল এইগুলো করলো? কিভাবে করলো? যেটা দেখতো জেনারেল তারেক সিদ্দিকী।
সুতরাং নাম বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, এই প্রসঙ্গটা বাদে আমরা ওই অন্য প্রসঙ্গে যাওয়ার আগে একটা কবিতা শুনবো। আমি কবিতা আজকে আসলে মানে পড়ার মতো, আমি নেত্রীর লেখাটা ওই কারণেই পড়লাম। ছোট্ট একটা কবিতা পড়ি, আল মাহমুদ স্বপনের লেখা, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সংসদে হুইপ ছিল। তুমি এসেছিলে বলেই আজ আমার স্বাধীনতা অর্থবহ, তুমি এসেছিলে বলেই আজ বাংলাদেশ ভিক্ষুকের জাতির পরিবর্তে আত্মমর্যাদাবান, তুমি এসেছিলে বলেই বাংলাদেশ দৃপ্ত পদক্ষেপে সম্মুখের পথে ধাবমান, তুমি এসেছিলে বলেই বাংলাদেশ আজ সবার জন্য নিরাপদ এক শ্যামল ভূখণ্ড। তোমার চির উন্নত শির, তোমার কোমল কঠিন মাতৃরূপী অবয়ব আজ সমস্ত বাংলাদেশের মুখচ্ছবি। এই সময়টি 16 বছরের সময়। আগামীতে যদি এটি বাংলাদেশের সময় হয় তাহলেই কিন্তু বাংলাদেশটা ফিরবে, এবং আমাদের সংগ্রাম কিংবা আকাঙ্ক্ষা এবং সেই ফেরার জন্য বাংলাদেশে নতুন একটা গ্রুপ, নতুন জেনারেশন গড়ে উঠছে ছাত্রলীগের, এবং যাদের আমার মনে হচ্ছে, আমি যাদের সাথে কথা বলি, এই গ্রুপটাকে নতুন এর উত্থান, যেটা নতুন ভাবে উত্থান, এরা 5 আগস্ট বলে আগে কিন্তু রাজনীতি করে নেই, এদেরকে আওয়ামী লীগের এই নেতারা কিন্তু চেনেও না, এমন একটা নতুন চমৎকার গ্রুপ গড়ে উঠছে। সেটা আজকে সংগঠন গড়ে তোলার জন্য আসলে কি করা হচ্ছে, কোন পদ্ধতিগুলো বেছে নেওয়া হচ্ছে এখন? এখানে এইটুকু নিশ্চিতভাবে শেখ হাসিনার কাছ থেকে একটি নির্দেশনা এসেছে। তিনি বলেছিলেন নেতৃত্বে তারা থাকবে যারা মাঠে আছে, যারা নির্যাতিত হচ্ছে, যারা নতুন করে তৃণমূল থেকে দলটাকে সংগঠিত করছে। ছাত্রলীগ এর কমিটি পুনর্গঠনের একটি প্রক্রিয়া চলছে, বিভিন্ন জেলায় জেলায় কমিটি হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রতীকী ছবি হয়ে উঠেছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার ওই মিছিলটি, যেখানে ছাত্রলীগের নেতা পতাকা হাতে সামনের দিকে এগিয়ে এবং একটি অদ্ভুত রকম ভঙ্গিতে জনতার উদ্দেশ্যে সালাম দিচ্ছে, এবং সে একটি শব্দ ব্যবহার করেছে, আপনারা আমার জন্য হাঁটু পানিতে নামেন, আমি আপনাদের জন্য সাঁতার কাটবো। এই যে প্রতীকী ছবি বা প্রতীকী ভাষা, এটি বর্তমান বাংলাদেশের ছাত্রলীগ। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মুসলিম লীগ যখন নাকি পূর্ব পাকিস্তানে একটি উচ্চবিত্ত ধনিক শ্রেণীর রাজনৈতিক প্রতিনিধির দল, সেই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দল বঙ্গবন্ধু গঠন করেন বাংলাদেশের শোষিত নিপীড়িত মানুষের প্রতিনিধি হিসাবে। আওয়ামী লীগ, আওয়াম একটি উর্দু শব্দ, আওয়াম মানে হচ্ছে জনগণ। এই যে জনগণের দল, বাংলাদেশের কৃষকের দল, বাংলাদেশের শ্রমিকের দল, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের দল, মধ্যবিত্ত শ্রেণীর দল, ছাত্রদের দল বাংলাদেশ আওয়ামী লীগ, সেই বাংলাদেশ আওয়ামী লীগ 16 বছরে একটি পুঁজিবাদীদের রাজনৈতিক দলে পরিণত হয়েছিল। একটি অসুস্থ প্রতিযোগিতা ছিল, কারণ বিএনপি বাংলাদেশে 1975-এর পরে এরশাদ জিয়াউর রহমান যেমন পুঁজিবাদীদের রাজনৈতিক দল হয়ে গড়ে তোলবার চেষ্টা করেছে, এরশাদও তাই করেছে, এবং বিএনপিও কিন্তু পুঁজিবাদীদের রাজনৈতিক দল। আওয়ামী লীগ 91 সালে নির্বাচনের পরাজয়টাকে পুঁজিবাদের বিরুদ্ধে পরাজয় হিসেবে ধরে নিয়ে 96 থেকেই কিন্তু আওয়ামী লীগ ব্যবসায়ীদের ধরে এনে, সাবেক সেনা কর্মকর্তাদের ধরে এনে, সাবেক সিভিল ব্যুরোক্রেট, সাবেক সচিবদের ধরে এনে নমিনেশন দিতে শুরু করে এবং 96-তে জেতে। কিন্তু 2008 থেকে 2024 যেই জনগণের ক্ষমতায়িত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়াতে পুঁজিবাদীদের নমিনেশন দিতে পারে, কিন্তু তাদের নিয়ন্ত্রণে যদি দল চলে যায়, সেই দল কিন্তু জনগণের দল থাকে না। সুতরাং 5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল ঘটনা ঘটেছে। একটি হচ্ছে বাংলাদেশ বিরোধী একটি গ্রুপ, তাদের চরিত্র উন্মোচিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের শত্রু কারা তারা যেমন নির্ধারিত হয়েছে। আরেকটি অংশ হচ্ছে এই যে পুঁজিবাদীরা,
তারা যে আসলে কখনোই কোনো দলের থাকে না, তারা যে কোনো দলের প্রতি দায়িত্বশীল থাকে না, তারা যে নেতৃত্ব দিতে পারে না, তৃণমূলের নেতা হয়ে উঠতে পারে না, সেটি আবারও প্রমাণিত হয়েছে। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ আবারও 60-এর দশকের আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে, 80-র দশকের আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে, 90-এর দশকের আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে, এবং আজকের 2024-এর 5 আগস্টের পরে শেখ হাসিনার নেতৃত্বের যে বাংলাদেশ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের ফিরে আসাটা জরুরি ছিল। এটি হচ্ছে 5 আগস্টের, জুলাই 24 আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যাত্রার একটি নতুন মাইল ফলক বলতে পারেন, কিংবা প্রারম্ভিক যাত্রা বলতে পারেন। আরেকটি জিনিস হচ্ছে 14 দলীয় রাজনৈতিক দল জোট গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ, তাই তো? 90-এর স্বৈরাচার বিরুদ্ধে জাতীয় রাজনৈতিক জোট, এটি একটি গুরুত্বপূর্ণ ছিল। যেমন ছাত্র রাজনীতিতে ছিল ছাত্র সংগ্রাম পরিষদ, আর এইদিকে ছিল 3 দলীয় জোট, 8 দলীয় জোট, 7 দলীয় জোট, 5 দলীয় জোট। এই জোটের সংগ্রামের ভেতর দিয়ে এরশাদকে ক্ষমতা থেকে সরানো হয়। 96-এ কিন্তু বিএনপি সরকারের পতন ঘটানো হয় রাজনৈতিক জোট। 2009-এও কিন্তু 14 দলীয় জোট হিসেবে রাজনৈতিক জোট বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। কিন্তু আপনি 14 দলীয় জোটের কাউকে কি 2024-এর ক্যাবিনেটে দেখেছেন? 18 পর্যন্ত কিন্তু 14 দলীয় জোটের নেতারা ক্যাবিনেটে ছিল। রাশেদ খান মেনন ছিল, হাসানুল হক ইনু ছিল, দিলীপ বড়ুয়া ছিল, এরকম অনেক নেতৃত্ব কিন্তু ছিল। কিন্তু আপনি 24-এর ক্যাবিনেট দেখেন, তার মানে কি? তার মানে পুঁজিবাদী যে গোষ্ঠীটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের জায়গাটিকে ঘিরে ফেলেছিল, শেখ হাসিনাকে ঘিরে ফেলেছিল, তারা একটি রাজনৈতিক জোট, যে একটি সরকারের টিকে থাকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তারা সেটি ভুলে গিয়েছিল। বলে ওয়ার্কার্স পার্টির তো 1% ভোটও নাই, জাসদের তো 0.5% ভোটও নাই। কিন্তু একই মতাদর্শের রাজনৈতিক দলের ঐক্য, এটি যে একটি জনগণের কাছে বার্তা, সেই বার্তাটি দিতে বাংলাদেশ আওয়ামী লীগ ভুলে গিয়েছিল। 24-এর 5 আগস্ট ঘটার একটি অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন হিসেবে একা হয়ে গিয়েছিল। আবার ছাত্র রাজনীতিতে একটি কলুষিত অধ্যায় হচ্ছে গুপ্ত শিবির, যারা ঢুকে ছাত্রলীগের নেতৃত্বের জায়গাগুলোতে অবস্থান করছিল। তারা ছাত্রলীগের ইমেজগুলোকে নষ্ট করেছে, এবং ছাত্র সংগ্রাম পরিষদের যে চরিত্র, অর্থাৎ সম্মিলিতভাবে ছাত্র সংগঠনগুলোর যে ঐক্য, সে ঐক্যের কোনো জায়গা কি আপনি দেখেছেন? জুলাই আগস্টের আন্দোলনের সময় যখন নাকি এই যে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগ দাঁড়ালো, তখন কি আপনি ছাত্র মৈত্রীকে ছাত্রলীগের পাশে দেখেছেন? আপনি কি সমাজতান্ত্রিক ফ্রন্ট কিংবা ছাত্র ইউনিয়নকে ছাত্রলীগের পাশে দেখেছেন? দেখেননি। কিন্তু তার মানে এই যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একা হয়ে যাওয়া, ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগও কিন্তু একা হয়ে গিয়েছিল। সুতরাং আগামীতে সংখ্যায় কত এটি গুরুত্বপূর্ণ না দেখে রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে আগে নির্ধারণ করতে হবে এবং তাদের সঙ্গে একটি ঐক্য করতে হবে নতুন ভাবে, এবং সেই ঐক্যবদ্ধ হওয়ার একটি বার্তাও জনগণের কাছে দিতে হবে। ছাত্র রাজনীতি তো একইভাবে, ছাত্রলীগ যেমন তৃণমূল এখন নেতৃত্বে আসছে, এটি যেমন অত্যন্ত ভালো একটি জায়গা, কিন্তু জেলায় জেলায় বাম ছাত্র সংগঠনগুলো সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে সকল রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠনগুলো আছে, তাদের একটি ঐক্যও কিন্তু গড়ে উঠতে হবে। এটি যদি না গড়ে ওঠে, তাহলে আমি আপনাকে শুধু এই ঐক্য গড়ে ওঠাটা কেন জরুরি, এটা আপনাকে শুধু আমি 90-এর ছাত্র আন্দোলনের ছাত্র সংগ্রাম পরিষদের বিজয়ের পরে কেন ছাত্র সংগ্রাম পরিষদ থাকতে পারলো না, এটির একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি এই প্রসঙ্গটা শেষ করবো। আপনার মনে আছে ছাত্র সংগ্রাম পরিষদ 88 সংসদে, 89-এর ছাত্র সংসদে জিতলো, ঠিক আছে, এবং ছাত্রদল কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদের বিরুদ্ধে প্যানেল দিয়েছিল, তারা হেরে গেল। ছাত্রলীগ ছাত্র সংগ্রাম পরিষদের নারীদের মিছিলে ছাত্রদল হামলা করলো,
এরকম ন্যাক্কারজনক ছাত্রী মিছিলে হামলার পরেও পরের বার ছাত্রদল ডাকসুতে জিতলো। প্রথমে জিতলো সুলতান মোশতাক ছাত্র সংগ্রাম পরিষদ, 90 এসে আমান খোকন জিতে গেল ছাত্রদল। এর কারণটা কি? ছাত্র সংগ্রাম পরিষদ কিন্তু ভেঙে দেয়া হলো। কে ভেঙে দিল? ছাত্র সংগ্রাম পরিষদ ভেঙে দিয়ে জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এরা মিলে 9 ছাত্র সংগঠন ঐক্য করলো। 9 ছাত্র সংগঠনের জিএস ক্যান্ডিডেট হলো জহিরুদ্দিন স্বপন। 90 এর আন্দোলনের পরে 91 বিএনপিতে ক্ষমতায় আসলো, জহিরুদ্দিন স্বপন বিএনপিতে যোগ দিল। তার মানে 90 এর ডাকসুতে ছাত্র দলকে জেতানোর জন্য যদি ছাত্র সংগ্রাম পরিষদ ভেঙে দেওয়া একটি কারণ হয়, তাহলে তার জন্য অন্যতম ষড়যন্ত্রকারী জহিরুদ্দিন স্বপন, সে বিএনপিতে গেল। আপনার ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল হাবিব, অসীমের হাবিব, সে বিএনপিতে যোগ দিল। তার মানে ছাত্রলীগেরও সভাপতি এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হলো। পরবর্তীতে সহসভাপতি আলম ভাইকে আবার ছাত্রলীগের সভাপতি করে আলম অসীম হলো ছাত্রলীগ। তার মানে এই যে আজকে বিএনপির উত্থান এবং ছাত্র দলের রাজনৈতিকভাবে জিয়াউর রহমান যে প্রথম একটি রাজনীতিকে কলুষিত করার জন্য ছাত্র দল গঠন করলো, ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল, সেই ছাত্র দল বৈধতা পেল কিন্তু এই ছাত্র সংগ্রাম পরিষদ যারা ভেঙেছিল তাদের ভেতরে থাকা ষড়যন্ত্রকারীদের কারণে। এবং পরবর্তীতে এই গণতান্ত্রিক আন্দোলনেও গণপ্রতিনিধি বাম জুনায়েদ সাকিদের মতো যারা নাকি 1971-এ কি বলে ভাসানী, ন্যাপ, তোহা কিংবা সাম্যবাদী দলের রাজনৈতিক পরম্পরার অনুসারী আনু মোহাম্মদ কিংবা জুনায়েদ সাকিরা কিংবা মুজাহিদুল ইসলাম সেলিমরা কমিউনিস্ট পার্টির, তারা যেমন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে, বাম নেতা হিসেবে এক ধরনের মানে গণ চরিত্র তাদের আছে, তারা বাংলাদেশের ভালো চায় এরকম সামনে রেখে পেছনে পেছনে যে তারা ব্যাক স্টেপ করলো, তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিল, এই ধারা থেকে বেরিয়ে এসে আবারও বাংলাদেশটাকে যদি ফেরাতে হয়, তাহলে ছাত্র রাজনীতির সংগঠনগুলোর ঐক্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠনগুলোর ঐক্য, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে মনে রাখতে হবে যে আজকে এসে রুহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টির, সে যখন নাকি কথা বলে, রতন ভাই যখন কথা বলে ওয়ার্কার্স পার্টির বাসদের, কিংবা আপনার জিএম কাদের যখন কথা বলে, তখন কিন্তু বুঝতে হবে যে রাজনৈতিক ঐক্য গড়বার জন্য প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে আছে, যে কারণে কিন্তু জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আর 14 দলের বাকি রাজনৈতিক সংগঠনগুলোর তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অবস্থাই ছিল না। সুতরাং ঐক্য এবং ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে যাওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যতের জায়গা। আলোচনার জন্য সারসংক্ষেপ হলো, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলো ঐক্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা ছাড়া এই অপশক্তিকে পরাজিত করা যাবে না। এবং এটি শুধু কথায় না, এটি কাজে প্রমাণ করে জনগণের কাছে সত্যিকার অর্থে একটি বার্তা পৌঁছাতে হবে। এটি ওই যে 18 থেকে 24 পর্যন্ত যে 14 দলীয় জোট ছিল, সেই জোট দেখালে হবে না, একটি দৃশ্যমান জোট দেখাতে হবে, রাজনৈতিক জোট। ফিরে আসা দুই দিক দিয়ে তাৎপর্যপূর্ণ। একটি বিষয় ছিল যে 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডের ভেতর দিয়ে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ বিরোধীদের, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিদের যে রাজনৈতিক উত্থানের অফিসিয়াল ডিক্লারেশন হলো, সামরিক কর্মকর্তারা যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল এবং বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত ছিল, সেই নেতৃত্বের ভেতর দিয়ে একটি রাজনৈতিক শক্তির উত্থানের ঘোষণা ছিল কিন্তু 75-এর 15ই আগস্ট। 1981 সালের 15ই মে সেই বিরোধী শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যাত্রারম্ভের দিন হচ্ছে সেদিন।
1981 সালে তিনি দেশে ফিরে এসে প্রথমে কিন্তু তার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে তিনি সংগঠিত করতে শুরু করেন। এখানে উল্লেখ্য থাকে যে তিনি দেশের বাইরে থাকা অবস্থায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবেই তিনি দেশে আসেন। এবং দেশে এসে তিনি যে স্বজন হারানোর যে বেদনা এবং সেই বেদনার থেকে বুক ফাটা যে আর্তনাদ, সেই কান্নার সঙ্গে বাংলাদেশের আকাশও সেই দিন কেঁদেছিল। সেদিন অঝোর ধারায় বৃষ্টি ঝরেছিল। বাংলার আকাশ কেঁদেছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা দম বন্ধ করার সময় কাটিয়েছে 1975-এর 15ই আগস্টের পর থেকে 1981 সালের 17ই মে পর্যন্ত, তারা কেঁদেছে এবং কেঁদেছিলেন শেখ হাসিনা। এবং শেখ হাসিনার দেশে ফেরার ভেতর দিয়ে গণতন্ত্রের যাত্রার যেমন প্রারম্ভিক দিন, আবার বিচারহীনতার সংস্কৃতির বিপরীতে বিচারিক ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য ওটি একটি প্রারম্ভিক দিন, প্রতীকী দিন। এই দুটি দিনের সমন্বয়ে যে বাংলাদেশটা সামনের দিকে এগোতে শুরু করলো, সেই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সামনে কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হেঁটেছেন। তিনি হাঁটতে শুরু করেছেন, বাংলার মানুষ তার সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করেছে এবং এই বাংলার মানুষকে সাথে নিয়ে তিনি হাঁটতে হাঁটতে এক সময় সামরিক স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছেন। 91 সালে মনে হলো যে গণতন্ত্র আসলো, কিন্তু আসলে গণতন্ত্র আসেনি, কারণ সামরিক বাহিনীর হাত থেকে ক্ষমতা কিন্তু যায়নি। জিয়াউর রহমান সামরিক শাসক ছিল, বঙ্গবন্ধু হত্যার পরে তিনি ক্ষমতা নিয়েছিলেন। 82 সালে এরশাদ ক্ষমতা নেন, সামরিক শাসক। 91 সালে আমাদের আপাত অর্থে মনে হলেও যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। প্রতিষ্ঠিত হয়েছিল সামরিক শাসনই, কারণ ক্যান্টনমেন্টের ভেতরেই থাকা জিয়াউর রহমানের স্ত্রী অর্থাৎ সামরিক অফিসারদের ভাবি এবং তার খালেদা জিয়ার আপন ভাই সাইদ ইস্কান্দার, যে সামরিক বাহিনীতে দীর্ঘ সময় তার প্রভাবের কথা আমরা জানি। বাংলাদেশে সামরিক বাহিনীর দুর্বৃত্তায়ন এবং বাংলাদেশের রাজনীতিতে অর্থনৈতিক দুর্বৃত্তায়নের সূচনা পর্ব সেই সময়, এবং সেই সময় যুদ্ধাপরাধীদের রাজনৈতিক সংগঠনগুলোরও রাজনৈতিক উত্থান ঘটে। তার বিপরীতে শেখ হাসিনার একটি সংগ্রাম, একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, আরেকটি যুদ্ধাপরাধের বিচারের দাবিতে জাতিকে একটি ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে আসা। আমাদের সকলের মনে আছে 1991 সালে তিনি যখন নাকি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, পাশাপাশি জাহানার ইমামের নেতৃত্বে যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন শুরু হলো, সেই গণ আদালত যেদিন গঠিত হয়, সেদিন গণ আদালত যাতে না হতে পারে, সেই সময়ের যে সোহরাওয়ার্দী উদ্যান, যেটি রেসকোর্স উদ্যান ছিল, সেটি কিন্তু পুলিশ ঘিরে রেখেছিল। বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের তৎকালীন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে আওয়ামী লীগের প্রায় 1020 উত্তাল জনতার একটি মিছিল নিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সোহরাওয়ার্দী উদ্যানের গেট ভেঙে প্রবেশ করেন এবং তারপরে সেই ট্রাকে, যেখানে মঞ্চটি কিন্তু গণ আদালতের জন্য যে মঞ্চ করা হয়েছিল, এজলাস করা হয়েছিল, সেটি ভেঙে ফেলে আগের রাতে পুলিশ। ট্রাকে দাঁড়িয়ে তখন গণ আদালত হয় এবং গণরায় ঘোষণা করা হয়। এই যে গণ আদালতের গণরায় ঘোষণা করা হলো, তারপরে এই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পুরো আন্দোলনটাতে বাংলাদেশ আওয়ামী লীগই যে পেছন থেকে থেকেছে, তার প্রমাণ হচ্ছে জাহানার ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল ও জাতীয় বাস্তবায়ন কমিটির যে সভাটি ছিল, সেই সভায় বেগম সুফিয়া কামালকে নিয়ে শেখ হাসিনা জাহানার ইমামের পাশে দাঁড়ান, যেটি একটি ঐতিহাসিক ছবি। 3 জন মানুষ, শেখ হাসিনা, জাহানার ইমাম এবং কবি বেগম সুফিয়া কামাল, এই 3 জনের উপস্থিতি সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের প্রতীক হিসেবে ওই ছবিটি।
এবং তারই ধারাবাহিকতায় কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন হয়। খালেদা জিয়ার সরকার জানার ইমাম সহ 24 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে এবং এর ভেতর দিয়ে ক্রমশ বিএনপির রাজনৈতিক চরিত্র মানুষের কাছে সুস্পষ্ট হতে থাকে। 96 বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসেন। সুতরাং 1981 সালের 17 মে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দেশে ফেরা একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যেটি আগামীর বাংলাদেশের রাজনৈতিক বিজয়ের জন্য ওই দিনটি যেমন 1981 সালে প্রাসঙ্গিক ছিল এবং গুরুত্বপূর্ণ ছিল, আজকের বাংলাদেশও তার দেশে ফেরা এবং গণতন্ত্র পুনরুদ্ধার প্রাসঙ্গিক এবং সমার্থক শব্দ। এই যে বিষয়টা আমরা পরে আলোচনা যাওয়ার আগে আপনার কাছে কোনো কবিতা আছে যেটা এই দিনের জন্য প্রাসঙ্গিক, শুনতে পারি? আমি 1981 সালে শেখ হাসিনার দেশে ফিরে আসার দুটো দিক বলেছি। একটি হচ্ছে বাংলাদেশের মানুষ, আরেকটি হচ্ছে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে বিচার ব্যবস্থার স্থাপনের প্রারম্ভিক দিক। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরে এসে তার যে ব্যক্তিগত অনুভূতি, ধানমন্ডি 32 নম্বরে তাকে ঢুকতে না দেয়া, বাসার বাইরে ফুটপাতে দাঁড়িয়ে তার মিলাদ পড়া, আবার আজকের বাংলাদেশে সেই 32 নম্বর গুড়িয়ে দেয়া। সুতরাং 1981 সালে তার দেশে ফিরে আসা, 32 নম্বর উদ্ধার করা, আর আগামীর বাংলাদেশে শেখ হাসিনার দেশে ফিরে আসা এবং 32 ভাঙার প্রতিশোধ নেয়া, এই দুটো প্রাসঙ্গিক এবং সমার্থক শব্দ। শেখ হাসিনার নিজের লেখা শেখ মুজিব আমার পিতা, সে লেখাটি প্রথমে একটু পড়ছি। একটি বই, সে বইয়ের একটি অংশ যেখানে ধানমন্ডি 32 নম্বরে 1975 সালের 15 আগস্টের পর প্রথমবারের মতো তিনি যখন ধানমন্ডি 32 নম্বরে ঢোকেন, সে অভিজ্ঞতার কথা তিনি লিখেছেন। তাকে কিন্তু গ্রেপ্তার করে ওই বাসাতেই বন্দি করেছিল এরশাদ সরকার, সেই সময়ের কথা। শেখ মুজিব আমার পিতা, শেখ হাসিনা। 1981 সালে আমি ফিরে এসে বাড়িটি খুলে দিতে বলি, কিন্তু জেনারেল জিয়াউর রহমান অনুমতি দেননি। এমনকি বাড়িতে প্রবেশ করার অনুমতিও পাইনি। রাস্তার উপর বসেই আমরা মিলাদ পড়ি। জেনারেল জিয়া সরকারের পক্ষ থেকে আমাকে থাকার জন্য বাড়ি দেবার প্রস্তাব পাঠান। আমি একজন স্বৈরাচারের হাত থেকে কিছু নিতে অস্বীকার করি। আমাদের দেশে প্রচলিত নিয়ম আছে, প্রয়াত রাষ্ট্রপতির পরিবারকে একটি বাড়ি, একটি ফোন, ভাতা, গাড়ি ইত্যাদি কিছু সুযোগ সুবিধা রাষ্ট্র দিয়ে থাকে, যেমন জিয়া রহমানের স্ত্রী ও তার পরিবার গ্রহণ করতেন। আমরা কোনোদিনই কোনো কিছু গ্রহণ করিনি। জেনারেল জিয়া নিহত হবার পর অস্থায়ী রাষ্ট্রপতি সাত্তার এই বাড়ির দরজা খুলে দেন। এই বাড়িটি যখন 12 জুন 1981 সালে অস্থায়ী রাষ্ট্রপতি সাত্তার সাহেবের নির্দেশে খুলে দেওয়া হলো, তখন বাড়িটির গাছপালা ভেঙে বেড়ে জঙ্গল হয়ে আছে। মাকড়সার জাল, ঝুল, ধুলোবালি, পোকামাকড়ে ভরা। ঘরগুলি অন্ধকারাচ্ছন্ন। গুলির আঘাতে লাইব্রেরি ঘরের দরজা ভাঙা, বইয়ের আলমারিতে গুলি, কাঁচ ভাঙা, বইগুলি বুলেট বিদ্ধ। কয়েকটা বইয়ের ভেতর এখনো বুলেট রয়েছে। একটা বই, নাম শ্রদ্ধাঞ্জলি। বইটির উপরে কবি নজরুলের ছবি। বইটির ভেতরে একখানা আলগা ছবি একজন বীর মুক্তিযোদ্ধার। বুলেটের আঘাতে বইটি ক্ষতবিক্ষত। মুক্তিযোদ্ধার ছবিটির বুকের উপরে গুলি। ঠিক 15 আগস্ট 1975 সালে এ বাড়িতে যে আক্রমণ হয় তা হলো 1971 সালের পরাজয়ের প্রতিশোধ গ্রহণ। এই বাড়িটির দিকে তাকালে যেন সব পরিষ্কার হয়ে যায়। কেন ওরা হত্যা করলো বঙ্গবন্ধুকে? মনে হলো যেন পরাজয়ের প্রতিশোধ নিল।
মায়ের ঘরের আলমারির সব জিনিস বিছানোর প্রস্তুত করা, ঘরের মেঝেতে বড় বড় গুলির আঘাত, দোতলায় মায়ের শোবার ঘর, এই ঘরের খুকি, রোজি, জামাল, রাসেলকে গুলি করেছে, মা দরজায় দাঁড়িয়েছিলেন, মাকে ওখানে গুলি করেছে। আব্বার বিছানার পাশে টেবিলটায় রক্তের ছোপ এখনো শুকিয়ে আছে। 1987 সালে জেনারেল এরশাদ আমাকে এই বাড়িতে গৃহবন্দী করেছিল। সমস্ত বাড়ির জিনিসপত্র 12 বছরে একদম নষ্ট হয়ে গেছে। এই ঘরবাড়ির সর্বত্র আমার মায়ের ছোঁয়া, কিন্তু দস্যু দানবদের হাতে সব আজ এলোমেলো হয়ে ছড়ানো ছিটানো। সর্বত্র মনে হয় নারকীয় পিশাচের হিংস্র উল্লাস ও লুণ্ঠনের স্পষ্ট চিহ্ন। এই বাড়িতে আমি বন্দী। ধুলায় জমে যতই দিন যাচ্ছে ততই নষ্ট হচ্ছে। বাড়িটাকে একদিন মিউজিয়াম করব, তার আগে পরিষ্কার করা দরকার। মনকে শক্ত করা অত্যন্ত কঠিন। জিনিসপত্রগুলোকে হাত দেওয়া যে কি কঠিন, কি যে বেদনাদায়ক তা লিখে বোঝানো যাবে না। শুধু যারা এভাবে সব হারিয়েছেন তারাই হয়তো বুঝতে পারবেন। আমার মায়ের হাতের সেই সুন্দর গোছানো সবকিছু দানব খুনিদের হাতে লণ্ডভণ্ড হয়ে আছে। মনকে মানিয়ে এক সময় বালতি ভর্তি পানি, সাবান, কাপড়, ঝাড়ু নিয়ে সব ঘর পরিষ্কার করতে শুরু করলাম। এত ময়লা যে একটা ঘর পরিষ্কার করতে দিনে 5-6 ঘন্টা কাজ করেও 5-6 দিন লেগেছে। নিজের হাতে সব পরিষ্কার করে আমার মা যেভাবে যে জিনিস যেখানে রাখতেন ঠিক সেখানে রাখতে চেষ্টা করেছি। দুহাতে ময়লা সাফ করেছি আর চোখের পানি ফেলেছি। শুধু মনে হয়েছে এজন্যই কি বেঁচেছিলাম। কি দুর্ভাগ্য আমার, সবাই চলে গেল, আমি হতভাগিনী শুধু চোখের জলে ভাসছি আর বেদনা যন্ত্রণা নিয়ে কাজ করে যাচ্ছি। মাঝে মাঝে কষ্টে দম বন্ধ হয়ে যেত। কাজ বন্ধ রেখে অনেকক্ষণ আকুল হয়ে কেঁদে নিতাম। আবার এক সময় মনকে শক্ত করতাম। একটা জিনিস অক্ষত রেখে যায়নি। যা পেয়েছে লুট করেছে, যা রেখে গেছে ক্ষত বিক্ষত করে গেছে। ফটোগুলো ছেড়েছে, কাগজপত্র, ডায়েরি, দলিলপত্র সব নষ্ট করেছে। যে ঘরে যত ধুলা ময়লা ছিল কিছুই ফেলেনি, বড় বড় পলিথিনের ব্যাগে ভরে রেখেছি। কেন যেন ফেলতে পারলাম না। মনে হতো যেন সব ছিল, সবাই ছিল, এইমাত্র বাইরে গেছে, আবার আসবে, আবার আসবে। শেখ হাসিনার এই লেখাটি এই কারণে পড়লাম বাড়ি ভাই, আপনার এই আয়োজনে যারা যুক্ত আছে তাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে 1975-এর 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বর ক্ষতবিক্ষত হয়েছিল, আর 24-এর 5 আগস্ট বাংলাদেশটা ক্ষতবিক্ষত। 1975-এর সেই ক্ষতবিক্ষত বাংলাদেশ এবং 32 নম্বরের ঘটনার বিচারের জন্য যেমন শেখ হাসিনার দেশে ফেরা জরুরি ছিল এবং যাত্রা শুরু হয়েছিল 1981 সালে 17ই মে। 24-এর 5 আগস্টের পরে বাংলাদেশ অপেক্ষায় আছে আবারও শেখ হাসিনার দেশে ফিরে যাবার। কারণ শেখ হাসিনা দেশে ফিরে গেলেই এই ক্ষতবিক্ষত 32 নম্বরের মতো আজকে যে ক্ষতবিক্ষত বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে আবারও আগের মতো করে গোছানো সম্ভব। না হয় এই বাংলাদেশ আর কোনোদিন তার মুক্তিযুদ্ধের মূল চেতনায়, তার জন্মের ইতিহাসের জায়গাতে কখনোই ফিরে আসতে পারবে না। 15 আগস্টের পরে 1981-তে উনি যখন আসলেন, উনি যখন বাড়িটা বুঝে পেলেন, উনি কিভাবে বাড়িটা পরিষ্কার করলেন, সংগ্রহ করলেন, সেগুলা তো এই বর্ণনাতে আছে। 5 আগস্টের পরে সেই বাড়িটা প্রথম পুড়িয়ে দেওয়া হলো, সবকিছু, এখানে কোনো স্মৃতি নাই সেটা। তারপর ভাঙলো সবকিছু। আজকে সবাই অপেক্ষা করছে তিনি আবার আসবেন। আজকে সারা দেশে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, নানা কিছু হয়েছে, কিন্তু সেনাবাহিনী খুব
সতর্ক ছিল ঢাকায় যাতে কেউ মিছিল করতে না পারে। মোহাম্মদপুরে একটা মিছিল হয়েছিল, এদিকে একটা দুটো, ঢাকার বাইরে হয়েছে অনেকগুলা, ঢাকায় করতে দেয়নি। তেমন একটা মিছিল দেখি আমরা। তো আজকের এখন ঢাকার পরিস্থিতি একজন লিখে পাঠিয়েছেন, মোহাম্মদপুর আদাবর আগারগাঁও তালতলা এরিয়ায় পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরপাকড় করার জন্য বিশেষ অভিযান চালাচ্ছে। সিভিল ড্রেসে বেশ কয়েকটা টিম খুব অ্যাক্টিভ। কিছু স্পেসিফিক পার্সনকে ক্র্যাকডাউন করতে তথ্য প্রযুক্তি সহায়তা নিচ্ছে এনটিএমসি থেকে। কয়েকশো নাম্বার ওরা মনিটর শুরু করেছে। তেজগাঁজনের একটা গ্রুপে এডিসি জুয়েল ব্যানার পোস্টারের ছবি পোস্ট করে নিজেও লিখেছে এই অভিযানের কথা। মিডিয়া হিরো হবার জন্য অলরেডি সাংবাদিকদেরও জানিয়েছে এই অভিযানের একটা অংশ সে লিড দিচ্ছে। এভাবে তারা থামানোর চেষ্টা করছে, থামাতে তো পারছে না। 1971 সালের 25শে মার্চে ক্র্যাকডাউনের পরে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল। 9 মাস পরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 1975-এর 15ই আগস্টের পরে আক্ষরিক অর্থে প্রথমে তো রাজনৈতিক সামরিক শাসন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল। তারপরে ধীরে ধীরে যখন নাকি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হলো, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকলেও প্রশাসনের সকল যন্ত্র ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজপথে নামতে দেওয়া হচ্ছিল না। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ ছিল, ইতিহাসের বিকৃতির শুরু হয়েছিল। কিন্তু 1981 সালে দেশে ফিরে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে শুরু করেন এবং 9 বছরের মাথায় স্বৈরাচারের পতন হয়। 91 সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি আপনাকে বলেছি, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল বলে আপাতত অর্থে মনে হলেও আসলে সামরিক বাহিনী ক্ষমতায় ছিল এবং সেই ক্ষমতার জালকে ভেঙে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তনের আন্দোলনের ভেতর দিয়ে আবারও গণতন্ত্রকে জয়ী করে 1996 সালে 21 বছরের মাথায় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 2001 থেকে 2006 ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, ক্ষমতার বাইরে ছিল বিএনপি। কিন্তু শুধু বিএনপি না, ক্ষমতার বাইরে আওয়ামী লীগের বিরুদ্ধে যে শক্তিটি ছিল সেই শক্তিটি ছিল মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা। এবং 70-এর নির্বাচন থেকে এই সংখ্যাটি কখনোই 30 ভাগের নিচে নামেনি। অর্থাৎ 70-এর নির্বাচনেও কিন্তু 30 ভাগ মানুষ নৌকায় ভোট দেয়নি, নৌকার বিপরীতে ভোট দিয়েছিল। তার মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও বাংলাদেশের মানুষের ভেতরে 30 ভাগ মানুষ মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। তাদের সংখ্যাটাই বেড়ে ক্রমশ এটি 37 থেকে 39 ভাগ দাঁড়িয়েছে। এই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে শেখ হাসিনার ক্ষমতায় যে আওয়ামী লীগ সরকার ছিল তার বিরোধিতা করতে শুরু করে। এবং শেখ হাসিনা যেহেতু বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছিলেন কিন্তু বিচারের রায় কার্যকর করতে পারেনি, 2001-এ এই সামরিক শক্তি আবারও ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং 2001-এ আবারও বিএনপি জামাত সরকারকে ক্ষমতায় আনে। তার মানে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় আনে। তার মানে 75 থেকে 90 পর্যন্ত বাংলাদেশ বিরোধীরা, পাকিস্তানপন্থীরা ক্ষমতায় ছিল। 91 থেকে 96 প্রমাণ করতে হয়েছে যে এরাও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, অর্থাৎ 96 পর্যন্ত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ক্ষমতায় থেকেছে। 96 থেকে 2001 বাংলাদেশ আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারা ক্ষমতায় ছিল। 2001 থেকে 2006 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ঘটনা।
খালেদা জিয়ার প্রথমবার 91 সালে ক্ষমতায় আসা আর 2001-এর ক্ষমতায় আসার ভেতরে বিশাল পার্থক্য। যেদিন 2001-এর 1 অক্টোবর নির্বাচন হয়, ওই দিন একই দিনে সারা বাংলাদেশে 1 লক্ষ নারীকে ধর্ষণ করা হয়েছিল। একটি গ্রামে, আগৈলঝড়ায় একটি গ্রামে 11,000 নারীকে ধর্ষণ করা হয়েছিল। হিন্দু অধ্যুষিত এলাকা, সংখ্যালঘু সম্প্রদায়ের। এবং 2001 থেকে 2006 ধারাবাহিকভাবে এটা চলতে থাকে, কিন্তু